দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় গত এক বছরের অর্থনীতি, কেমন গেল অর্থনীতি, সে বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা আমাদের এই আলোচনার জন্য দুজন অতিথিকে আমাদের সঙ্গে পেয়েছি। আমাদের স্টুডিওতে রয়েছেন MS সিদ্দিকী, অর্থনীতি বিশ্লেষক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতি বিশ্লেষক এবং গবেষণা পরিচালক BIISS। জনাব মাহফুজ কবির, আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আর এই আলোচনা এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। আলোচনা শুরু করতে চাই MS সিদ্দিকী আপনাকে দিয়ে। আমরা গত এক বছরে দেশের ব্যবসা বাণিজ্য, রপ্তানি বাণিজ্য, পুঁজিবাজার, রাজস্ব আহরণ, মুদ্রাস্ফীতি, ডলারের মূল্য, এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি। কিন্তু বছর শেষে এসে কি দাঁড়ালো, আপনার বিশ্লেষণ কি বলছে? আমাদের অর্থনীতি, এক বছরের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য কোথায় এসে দাঁড়ালো? আমরা কি পেলাম এক বছরে? জেনারেলি বললে সিচুয়েশনটা ইমপ্রুভ করেছে অনেক, কিন্তু সাধারণ দৃষ্টিতে, সাধারণ মানুষের দৃষ্টিতে হতাশা। কারণ হচ্ছে যে তাদের যে রিয়াল ইনকাম, মাসের বেতনে আগে 30 দিন চলতো, পরে থেকে গেলো 25 দিন, এখন 20 দিনও চলে না। এই যে তাদের পারচেজিং পাওয়ার কমে গেছে, তাদের লিমিটেড ইনকামে, এইটা সবার চোখে পড়ে বলেই অর্থনীতিতে থিওরিটিক্যালি আমরা কিছু কথা বললে সেটার সাথে সাধারণ মানুষের পারসেপশন মেলে না। যেমন ধরেন, এই এক বছরে $10 বিলিয়ন রিজার্ভ বেড়ে গেছে, অসাধারণ ঘটনা। এবং ডলারের প্রাইসটাকে স্টেবল করেছে প্রায় 122-23 টাকার ভিতরে। তারপরে এক্সপোর্ট স্লাইটলি বেড়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ইম্পোর্ট মেশিনারি গত এই বছরের শেষের দিকে দেখা গেছে ক্যাপিটাল মেশিনারিজের বেড়ে গেছে, কিছুটা আমদানি বেড়েছে, তার মানে ইনভেস্টমেন্ট হচ্ছে। ইন্টারেস্টিংলি অল্প কিছু FDI বেড়েছে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বেড়েছে। তো তাতে খারাপ দিক হচ্ছে ইনফ্লেশনটা এখনো রিস্ক মানে অনেক বেশি, 8%-এর কাছাকাছি, 8%-এর উপরে। সরকার বলছিল যে 12% থেকে 8%-এ নামিয়ে এসছে, মানে এখানটা একটা পজিটিভ দিক আছে, কিন্তু সেটাই বলছি, ওই পজিটিভ দিকটা মানুষের কাছে মনে হচ্ছে না, ভিজিবল হচ্ছে না, কারণ এটাই অনেক বেশি। ব্যবসায়ীরাও বলছেন যে ব্যাংক ইন্টারেস্ট বেশি, কিন্তু আবার সরকার বলছেন যে ইনফ্লেশন রেট না কমলে আমরা ব্যাংকের ইন্টারেস্ট রেট কমাতে পারবো না। তো সব দিক থেকে মিলিয়ে এটা একটা মিশ্র সিচুয়েশন। এক কথা যদি বলি, সিচুয়েশনটা মিশ্র। অ্যাপারেন্টলি মনে হয় ভালো আছে, কিন্তু সাধারণ মানুষের দৃষ্টিতে ভালো নেই। তবে ওভারঅল আমার বক্তব্য হচ্ছে যে ইকোনমি একটা পজিটিভ ট্রেন্ড আছে, যদিও রিস্ক আছে, কিন্তু আমরা আসলে ভালোর দিকে আগাচ্ছি, আমরা পজিটিভ ট্রেন্ড আছে। ব্যাংকগুলোর ব্যাপারে আপনি দেখতেই পাচ্ছেন যে 5টা ব্যাংককে একাত্র করে একটা কম্বাইন একটা ব্যাংক করা হচ্ছে, সেটা একেবারেই ফরমেটিভ স্টেজে আছে। অনেকেই আনসার্টেনিটি, অনেকেই এটার আশাবাদী নয় এটার সাকসেস ভবিষ্যৎ সম্পর্কে। হ্যাঁ, কিন্তু তারপরেও এর কিন্তু এই কথা বলে দিতে হয় যে এর বিকল্প কিন্তু নেই। 5টা ব্যাংক বন্ধ করে দিলে ইকোনমিতে যে খারাপ প্রভাব পড়বে, এটাকে কোনোভাবে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে 5টা ব্যাংককে একটি ব্যাংক করে সবকিছু মিলে কোনো রকমে এটাকে যদি টিকিয়ে রাখা যায়, তাহলে খারাপ প্রভাবটা অন্তত পড়বে না। সাধারণ ডিপোজিটটা কিছুদিন সাফার করবেন, এতে সন্দেহ নেই। সরকার বলেছেন 5 বছর লাগবে এটাকে একটা অপারেশনাল করতে, এই ব্যাংকটাকে লাগুক, তাও ভালো। এটাকে একদম বন্ধ হয়ে যাওয়ার চেয়ে ভালো। সবকিছু মিলিয়ে আমার মনে হয় যেন ভালো দিকেও আছে, মন্দ দিকেও আছে। রাজস্বের অবস্থাটা কেমন? রাজস্ব বাড়ছে বলেন, কিন্তু এখনো NBR তার টার্গেট অ্যাচিভ করতে পারে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ফরেন লোন, লোকাল এবং ফরেন লোন ব্যাংকের এত বেশি বেড়ে গেছে যে সরকারকে এই লোনের সার্ভিস দেওয়াটা, টাকা রিটার্ন করাটা, এটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও রিস্কি হয়ে যাবে। কারণ হচ্ছে যে ডোমেস্টিক বরোয়িং এবং ওভারসিজ বরোয়িংটার যে মিনিমাম যে পেমেন্ট, সেটা কিন্তু এখন জোগাড় হচ্ছে না। সেটা কি বরোয়িংটা কি এই সরকারের সময় বাড়লো না আগের দায়ের? এই সরকার তো তেমন করেই নেই বরোয়িং, এটা তো আগের সরকারের। বরং আমরা শুনেছি যে আগের দায় পরিশোধ করার একটা বড় চাপে ছিল এই সরকার।
আছে, এখন ভবিষ্যতে এই চাপ আরো বাড়বে। অনেকগুলি প্রজেক্টে এখনো ঠিক ইন্টারেস্ট পেমেন্ট শুরু হয় না, যেমন ধরেন রূপপুর পাওয়ার প্ল্যান্ট, এটাকে আবার ডেফার করা হচ্ছে। এই কিছুদিন আগে পেপারে দেখলাম রাশিয়ান গভর্নমেন্ট বলছে ওনারা অন্তত প্রায় আরো 1 বছরের মতো ডেফার করে দেবে রিপেমেন্ট শিডিউল। তো তার মানে কি এগুলোর যখন পেমেন্টের ব্যাপার আসবে তখন বিশাল একটা অ্যামাউন্ট পেমেন্ট করার একটা ব্যাপার এসে যাবে, বড় ধরনের বোঝা চেপে যাবে। সুতরাং এটার জন্য দরকার, আপনি ঠিক পয়েন্টই ধরেছেন, আমাদের রেভিনিউ কালেকশন দরকার। সেই রেভিনিউ কালেকশনের জন্য আমাদের রিফর্ম ছাড়া কোনো উপায় নেই। সেই রিফর্মের তো একটু উদ্যোগ নিয়েছে সরকার, উদ্যোগ আলোচনাটা বেশি হচ্ছে, তেমন কোনো উদ্যোগ এখনো ভিজিবল হচ্ছে না, দৃশ্যমান উদ্যোগ হচ্ছে। যেমন একটা আইন করে পলিসি এবং ইমপ্লিমেন্টেশন সেপারেট করা হয়েছে, সেই আইনটা এখনো কার্যকর হয়নি এবং হইতে আরো সময় লাগবে। আর কার্যকর হতে গেলেও পুরনো ম্যান পাওয়ার দিয়ে এটাকে কতটুকু আলাদা করতে পারবে এনবিআর এর কর্মকর্তা দিয়ে, এটা নিয়ে এখনো আমি ব্যক্তিগতভাবে হোপফুল না। আর রিফর্মের ব্যাপারে ট্যাক্স কালেকশন, যেমন কদিন আগে দেখলাম যে সরকার অনেক বেশি জোর দিচ্ছেন ইনডিরেক্ট ট্যাক্স, যেমন ভ্যাটের উপরে বেশি জোর দিচ্ছেন, কিন্তু এটা অর্থনীতির জন্য, ফিক্সড ইনকামের মানুষের জন্য এটা ক্ষতিকর, কারণ এটা রিগ্রেসিভ একটা ট্যাক্স, ইনডাইরেক্ট এবং রিগ্রেসিভ, সবাই সমান ট্যাক্স পেমেন্ট করে। এটা যদি ইনকাম ট্যাক্স হতো তাহলে যারা বেশি ইনকাম করে ধনীরা বেশি দেবে, কিন্তু ভ্যাটের ব্যাপারে কিন্তু এবার খুবই নির্মম, ইকুয়াল ফর অল। একজন গরিব মানুষ স্ট্রিটের যারা থাকে তাদের থেকে শুরু করে বনানীতে বসবাসকারী একটা মানুষ সবাই ইকুয়ালি ভ্যাট দেয়, এটা খুব দুঃখজনক। তো সুতরাং এইখানে যদি পরিবর্তনই হতো তাহলে এই রেশিওটা, ট্যাক্সের রেশিওটাতে আমরা একটা ভারসাম্য দেখতে পেতাম। গ্রাজুয়ালি আমরা দেখতে পেতাম যে ইনকাম ট্যাক্সটা বেড়ে যাচ্ছে, ইনডিরেক্ট ট্যাক্স, ভ্যাটের মতো ইনডিরেক্ট ট্যাক্সগুলো কমে যাচ্ছে, কাস্টমস ডিউটি কমে যাচ্ছে। এখানে কাস্টমস ডিউটির কথা স্পেশালি বলতে হয় এই জন্য, এটা একটা রিগ্রেসিভ ট্যাক্স, এটা করাপশন এনহ্যান্স করে, বাড়ায় এবং ইনভেস্টমেন্ট এবং উৎপাদন কমায়। কারণ আপনার একটি ইন্ডাস্ট্রি যখন পোর্টে র মেটেরিয়ালস উপর অ্যাডভান্স ট্যাক্স দিয়ে আসে, সেটা প্রসেস করে বিক্রি করতে এই সাইকেলটা মিনিমাম 1 বছর। তো যেই ট্যাক্সটা উনি 1 বছর পরে অ্যাকাউন্ট এন্ডিং এর পরে আরো 6 মাস পরে, প্রায় 2 বছর পরে যে টাকাটা দিতে হতো ট্যাক্স হিসাবে, সেই টাকাটা তাকে 2 বছর আগে দিতে হয়। তো এই 2 বছরে এই টাকাটা ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে কাজে লাগানো যায় না। অর্থাৎ বিজনেসম্যানদের জন্য, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এটা বিশাল বড় একটা বোঝা। আর সবচেয়ে বড় কথা হলো সেখান থেকে অ্যাডভান্স 5% ইনকাম ট্যাক্স নিয়ে নেওয়া হচ্ছে, এটা রিফান্ডেবল না। একটা ইন্ডাস্ট্রি লাভ করবে কি লস করবে সেটার কোনো হিসাব নাই, না করে শুধু অ্যাডভান্স 5% ইনকাম ট্যাক্স অন গ্রস। এখানে কতগুলো ব্যাপার আছে। 5% ইনকাম ট্যাক্স যদি 5% হয় সেটা নেট প্রফিটের উপরে। এখন আমি যদি র মেটেরিয়ালস কেনার সময় সেটার উপর একটা গ্রস অ্যামাউন্টের উপর 5% নিয়ে নেই, সেটা প্রফিটের উপর প্রায় 30 to 40% এফেক্ট হয়। ধন্যবাদ জনাব সিদ্দিকী, আপনি আসলে ওভারঅল যে অর্থনীতির যতগুলো ইন্ডিকেটর প্রায় সবগুলোতেই টাচ করবার চেষ্টা করেছেন। আমরা আসবো আপনার কাছে, আরও শুনবো আপনার বিশ্লেষণ। একটু যেতে চাই জনাব মাহফুজ কবির, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এই গত 1 বছরের অর্থনীতি নিয়ে যেটি এম এস সিদ্দিকী বলছিলেন যে অনেকগুলো ইন্ডিকেটর আমরা দেখছি ইতিবাচক, আপনার বিশ্লেষণ কি? আপনিও কি ইতিবাচক দেখছেন, না কোথাও কোনো নেতিবাচক চিত্র আপনার কাছে এসছে যে আমরা অর্থনীতির যে মূল ইন্ডিকেটরগুলোকে আমরা দেখি সেগুলোর কি উত্তরণ ঘটেছে, না অবনতি আছে কোথাও? হ্যাঁ, আসলে একটা মিশ্র প্রভাব আমরা দেখতে পাচ্ছি প্রায় সবগুলো ইন্ডিকেটরেই। মানে এমন করে পরিষ্কারভাবে বলা যাবে না যে এগুলো খুব ভালো করেছে আবার এগুলো খুব খারাপ করেছে। আমাদের প্রত্যাশা ছিল অনেক, মানে প্রত্যাশার চাপে কিন্তু আসলে অনেক কিছু এলোমেলো হয়ে যায়। কিন্তু আমি বলবো যে এই যে অন্তর্বর্তী সরকার, তারা অনেক কিছুকে সামলে নিয়েছে গত প্রায় 1.5 বছরে, এবং ব্যাংকিং খাতের যে একটা দুরবস্থা ছিল সেটা কিন্তু অনেকটা কাটিয়ে ওঠা গেছে। আরো অনেক পথ পাড়ি দিতে হবে, কিন্তু তারপরেও শৃঙ্খলা এসছে, তারপরে অর্থ পাচার সেটাকে ঠেকানো গেছে। আর একই সঙ্গে আমাদের যেটা অর্থনীতির যে প্রাণশক্তি, সেটা হলো যে একটা হলো যে এক্সপোর্ট আর্নিং, আর একটা হচ্ছে রেমিটেন্স। তো রেমিটেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভালো একটা গতি এসেছে, যে ফর্মাল চ্যানেলে আসছে। কিন্তু এক্সপোর্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বছরের যে দ্বিতীয়ার্ধ, তো সেইখানে আমরা অগাস্ট থেকে দেখতে পাচ্ছি যে আসলে একটা ডিক্লাইনিং ট্রেন্ড, মানে গত বছর তুলনায়। এটা একটি বিষয়। এফডিআই এর ক্ষেত্রে কিছুটা ওভারঅল বেড়েছে, কিন্তু মূল যেটা এফডিআই সেটা কিন্তু ইনভেস্টমেন্ট, মানে এখানে কিন্তু যে ইকুইটি পার্টিসিপেশন সেটা কিন্তু সেভাবে নেই।
তো যার ফলে এখান থেকে কিন্তু খুব একটা আশাবাদী হওয়ার কোনো উপায় নেই। এটি ছাড়াও সে ওভারঅল ইনভেস্টমেন্ট যেটি, সেটিও কিন্তু এটা খুব একটা ভালো অবস্থাতে নেই। মানে যেহেতু ঋণের সুদের হার বেশি এবং কস্ট অফ ডুইং বিজনেসটা হাই, তো এই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আসলে দেশীয় যারা বিনিয়োগকারী তারা বিনিয়োগ করতে যাচ্ছেন না, ইউটিলিটি কস্টও আছে অনেক হাই। তো এটি ছাড়া আমাদের যে রাজস্ব ব্যবস্থাপনা, রাজস্ব আদায়, সেই জায়গাতে আসলে অনেক পথ পাড়ি দিতে হবে। সেখানে যে টার্গেট সেটা কিন্তু আসলে ফুলফিল হচ্ছে না। এটার একটা বড় কারণ হলো যে বিনিয়োগটা যেহেতু কম, এই কারণে আসলে ব্যবসার থেকে তো সেই কিন্তু এই রেভিনিউটা আসছে না। তো সব মিলিয়ে কিন্তু এটা ছাড়া আরেকটা বিষয় আছে, সেটা হলো পুঁজিবাজারে আমরা অনেক কিছু আশা করেছিলাম যে এখানে রিফর্ম হবে এবং যে সাধারণ বিনিয়োগকারীরা সেখানে যাবেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হবে, কিন্তু সেই জায়গাতে আমরা খুব একটা ভালো তেমন কিছু দেখিনি। তাই সব মিলে আমার কাছে মনে হচ্ছে যে অর্থনীতি একটা মিশ্র ধারার মধ্যে আছে। এবং আমাদের যেহেতু প্রত্যাশা একটা বড় জায়গাতে আছে যে এখানে সব জায়গাতে বড় সংস্কার হবে, কিন্তু সংস্কার করতে গেলেও তো সময় লাগে। যে 50টার অধিক একটা আইন হয়েছে, মানে অধ্যাদেশ হয়েছে, তো এটার মধ্যে আমাদের বিভিন্ন খাত রয়েছে, অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, তারপরে এখানে যে কমিটি আছে, তো একই সঙ্গে টাস্কফোর্সও হয়েছে, তারা কাজ করছে, তারা প্রতিবেদন দিচ্ছে, কিন্তু সরকার এত নানামুখী চাপের মধ্যে আছে যে সবগুলো বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তো সব মিলে আমার কাছে মনে হচ্ছে যে অর্থনীতি একটা ধারায় ফিরে আসছে, যেটা আমি জনাব এম এস সিদ্দিকীর সঙ্গে আসলে একমত পোষণ করি, যে একটা মোটামুটি সুস্থ ধারার দিকে আমরা যাচ্ছি। কিন্তু আসলে ক্ষত এত গভীর যে এই পুরো ক্ষতগুলো সারিয়ে নিয়ে আসতে এবং অর্থনীতি একটা সুস্থ ধারায় আসতে কিন্তু আরো অনেকটা সময় লাগবে, এবং অনেক দায়িত্বই কিন্তু আসলে আগামী যে নির্বাচিত সরকার তার উপরে পড়ে। ধন্যবাদ জনাব মাহফুজ কবির, আপনি যথার্থই বলেছেন। আমরা হয়তো আপনার কাছ থেকে আরও আলোচনা শুনবো, কিন্তু তার আগে নিতে হচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, ফিরব বিজ্ঞাপন বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের আলোচনার বিষয় গত এক বছরের অর্থনীতি, আর এই অর্থনীতি কেমন যাচ্ছে, কেমন আছে, কোথায় গিয়ে দাঁড়াবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য আজ আমরা দুজন অর্থনীতি বিশ্লেষককে আমাদের অতিথি হিসেবে পেয়েছি। আমাদের সাথে রয়েছেন স্টুডিওতে এম এস সিদ্দিকী এবং রয়েছেন মাহফুজ কবির। আমরা আবার আলোচনায় যাই জনাব এম এস সিদ্দিকী, আপনাকে দিয়ে। আপনি যে ইন্ডিকেটরগুলোর কথা বলছিলেন পজিটিভ, তারপরও এত কিছু পজিটিভের পরেও সাধারণ মানুষ সেটির স্বাদ গ্রহণ করতে পারছে না, এটিই ছিল আপনার বক্তব্য। কিন্তু এখানটাতে একটি পক্ষ, এই অর্থনীতির চালিকা শক্তির অন্যতম অংশীজন যারা ব্যবসায়ীরা, তারা নানান সমস্যার কথা বলছেন। আসলে বাস্তবতা কি? খুবই সংকটের ভিতরে আছেন ব্যবসায়ীরা। প্রথমত আগে থেকে যে লিগেসিগুলো আছে সমস্যার, সেই সমস্যাগুলোর কোনো সমাধান এই সরকারের আমলে হয়নি। আগে থেকে বলতে আপনি বিগত সরকারের সময়ের লিগেসির কথা বলছেন? খুব বিগত না বলে আরো আগের সরকারের কথা, হিস্টোরিক্যাল যে সমস্যাগুলো, সেটা হচ্ছে যে ইজ অফ ডুইং বিজনেস জটিলতা, তারপর কস্ট অফ ডুইং বিজনেসের কথা আমরা যেটা বলি, ব্যবসার খরচ বেশি, ডিলে, আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি, বিচার ব্যবস্থা, গুড গভর্নেন্স এবং এডিআর, বিচার হওয়ার সালিসি ব্যবস্থা সেটা নাই। কারণ ব্যবসায়ীরা কোর্টে যে কোনো সমাধান করতে পারে না, 10-15 বছর তো বিচারে চালাতে পারে না, তাদেরকে 1 ঘন্টার ভিতরে সমস্যার সমাধান করতে হয়। সেজন্য হচ্ছে সালিস প্রথা, সেটা আমাদের দেশে জিরো। এইসব কারণে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টটা হয় না, লোকাল ইনভেস্টমেন্টের সমস্যা হয়। এখন এইটা বেড়ে গেছে, যেমন আগের যে চাঁদা, এটা ডবলের মতো হয়ে গেছে।
এটা ব্যবসায়ীরা এটার এই সমস্যাটার কোনো সমাধান পায়নি। তারপরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা মারাত্মক রকম এফেক্ট করেছে, অনেক বেশি খারাপ, মানুষ আতঙ্কের ভিতরে আছে। তো যখন সমাজ আতঙ্কে থাকে, ন্যাচারালি ব্যবসায়ীরা আতঙ্কে থাকে, যখন ব্যবসায়ীরা আতঙ্কে থাকে তারা ইনভেস্ট করে না, তারা কোনো রিস্ক নেয় না, এটা প্রচণ্ড রকম ক্ষতিকর। এট দি সেম টাইম যেহেতু বিজনেস কমে গেছে, যেমন ধরেন ইউক্রেন ওয়ারের পর থেকে এখন পর্যন্ত ডলারের দাম 40% বেড়ে গেছে। আচ্ছা, এটার সাথে সাথে ইম্পোর্টেড র মেটেরিয়ালসের দাম বেড়ে গেছে, মার্কেটের ডিমান্ড কমে গেছে, কারণ মার্কেটে মানি সার্কুলেশন নেই, প্রোডাকশন কমে গেছে। তো প্রোডাকশন কমে গেলে যেটা হয়, প্রফিট কমে যায়। তারা ব্যবসাগুলো বিভিন্ন কর্মচারীদেরকে ছাঁটাই করছে, ব্যবসাকে ছোট করে নিয়ে আসছে। কদিন আগে আমার এক বন্ধু বলছিল যে একটা ডাবওয়ালা আগে তাকে বলছে যে আমি একটা ডাবে আগে 50 টাকা লাভ করতাম, এখন 10 টাকা লাভ করতে পারি না। তো তাহলে যদি 10 টাকা লাভ করতে হয় আমাকে 3 গুণ 4 গুণ বেশি ডাব বিক্রি করতে হবে, কিন্তু উল্টো হয়ে গেছে, ডাব বিক্রি বন্ধ হয়ে গেছে, কমে গেছে। আমি যে কথাগুলো বললাম একটা রিয়েল এক্সাম্পল দিলাম। এই যে এই সমস্যাটা, এইটার সমাধান অর্থনীতিতে গতি না আসলে, আনসার্টেনিটিগুলো না আসলে এগুলো থেকেই যাবে। যেমন একটু আগে বলেছি ইন্টারেস্ট রেট কিন্তু অনেক বেশি হাই, এই সরকার এসে বাড়িয়ে দিয়েছে। আগের সরকার 9% আর 6% দিয়েছিল। এটার অর্থনৈতিকভাবে এটার অনেক ডিবেট আছে যে এটা অর্থনীতির জন্য ভালো না, কিন্তু একটা জিনিস তো ছিল, ইন্টারেস্ট রেটটা কম ছিল। এখন সেটা তো জাম্প করে যখন 11%, 12% বা 13% চলে গেল, এটা অ্যাডজাস্টমেন্টের জন্য, যে কারেকশনের জন্য যে সময়, এটা কিন্তু 1 বছর বা 1.5 বছর এনাফ না। তো এখন এই সমস্যাগুলো তো জনাব সিদ্দিকী, আমরা আসবো আপনার সাথে আলোচনায়। জনাব এম এস সিদ্দিকী, আপনি বলছিলেন যে ব্যবসায়ীদের সংকট এবং এই যে সুদের হার, যদি আবার বলেন। হ্যাঁ, সুদের হার বেশি, ইনভেস্টমেন্ট কম, সবকিছুই কোনো কিছুই ফেভারেবল না। এই সরকার অনেকগুলো রিফর্ম কমিশন করেছে, যেটা আপনি বললেন, ডক্টর মাহফুজ কবিরও বললেন, কিন্তু সেটার আপনি যদি হিসাব করে দেখেন সবগুলোই কিন্তু রাজনৈতিক রিলেটেড, প্রশাসনিক রিলেটেড। অর্থনৈতিক রিফর্মের কোনো কমিটি হয় না। অর্থনীতির ব্যাপারে একটা শ্বেতপত্রের জন্য একটা কমিটি করা হয়েছিল। ইজ অফ ডুইং বিজনেস বা কস্ট অফ ডুইং বিজনেস নিয়ে আমরা এত কথা বলতে প্রতিদিনই বলছি, সেটা নিয়ে কিন্তু কোনো রিফর্ম কমিশন করেননি এই সরকার। এর ভিতরে ধন্যবাদ দিতে হয়, একটা পোর্টে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের জন্য একটা চুক্তি করেছেন, 2টা পোর্ট। এটা নিয়ে অনেক সমালোচনা দেশে, এটা জাতীয় পর্যায়ে আলোচনা চলছে, কিন্তু আমি তো মনে করি যে এটার যখন সুফল আসতে শুরু করবে তখন সেটাকে গ্রহণ করবে। এটা একটা মেজর রিফর্ম করে দিয়েছেন, কিন্তু প্রতিদিন ছোট ছোট অনেকগুলো রিফর্ম এই সরকার করতে পারতেন। কাস্টমসের জটিলতা নিয়ে আমরা এত কথা বলি, কিন্তু একটু হাত দেওয়া হয় না। তারপরে নতুন পারমিশন, এই যে আপনি যেটি বললেন যে নীতি এবং বাস্তবায়নকে আলাদা করা, এটি কি রিফর্মের অংশ নয়? রিফর্মের অংশ, সেটা তো আমি তখনই বললাম যে এটা আইন করা হয়েছে, কিন্তু 2টা আলাদা সেপারেট ডিপার্টমেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ডিপার্টমেন্ট করা এবং 2টা ইন্ডিপেন্ডেন্ট ডিপার্টমেন্ট ইন্ডিপেন্ডেন্ট নিয়ে কাজ করতে শুরু করা, এটা কিন্তু অনেক কঠিন কাজ। কারণ হচ্ছে যারা এখানে কাজ করবেন তারা সবাই কিন্তু এনবিআর এর কর্মকর্তা। আইন প্রণয়ন এবং বাস্তবায়ন আসলে এটি। আরো একটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন দেখলাম যে সে আইনের ভিতরে ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে সচিবরাই 2টা ডিভিশনের প্রধান হবেন। আমরা বলতে চেয়েছি যে সিভিল সোসাইটির বা অর্থনীতি বোঝেন একজন অর্থনীতিবিদকে যদি পলিসি ডিপার্টমেন্টে হেড না করা হয়, বা শুধু অর্থনীতিবিদ নন, যিনি ট্রেড ইকোনমিটা বুঝেন, শুধু অর্থনীতি পিওর ইকোনমির মানুষ হলে হবে না, ট্রেড ইকোনমি বুঝেন যারা, এইরকম একজন ব্যক্তিত্বকে যদি ওই পলিসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান করা হয়, তাহলে উনি আরো বেশি কন্ট্রিবিউট করতে পারবেন। আবার আমরা তো শুনেছিলাম সেভাবেই করবার, সেখান থেকে সরে আসলো কেন সরকার, আপনি কি জানেন? এটা হচ্ছে যে টোটাল প্রসেসটা ড্রাফট করার পর এটা একটা আমলাতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর দিয়ে যায়, ওনারা এই আইনটাকে পরিবর্তন করে ফেলেন, যেটা নিয়ে আন্দোলন হলো। এনবিআর এর অফিসাররা কেন আন্দোলন করে? তারা দেখলো যে 2টা ডিভিশনেরই চেয়ারম্যান হেড হবেন বিসিএস অফিসাররা, ইভেন তাদের ডিপার্টমেন্ট অফিসার, তারা তখন আন্দোলন শুরু করলেন। তারা আন্দোলন করে কিছুটা মডিফাই করলেন যে ঠিক আছে, অন্তত একটি ডিপার্টমেন্টের আইএনবিআর এর সিনিয়র কর্মকর্তা সেখানে হেড হবেন। এবং আমার বক্তব্য হচ্ছে যে 2টা ডিপার্টমেন্টে যে কর্মকর্তা থেকে দেওয়া হয়, এরা সবাই এনবিআর এর কর্মকর্তা। আচ্ছা, এনবিআর এর কর্মকর্তারা আবার তারা তো এটার বিরোধী,
তারা চান যে পলিসি এবং ইমপ্লিমেন্ট দুইটা তাদের হাতে তাদেরই মানে তারা তাদের মতো করে চাইছে। এখন নৈতিকভাবে বা বাস্তবভাবে যেই মানুষগুলি এই সেপারেশনের বিরোধিতা করেছে তারাই যদি দুইটা ডিভিশনে কাজ করে, আলাদা দুইটা ডিভিশন, তারা তো এক করে ফেলে, মিক্স আপ করে একই থেকে গেল। তার মানে এটার আউটপুটটা পাওয়ার ব্যাপারে যদি সরকার সমস্যাটাকে বুঝে এটা কঠোর হস্তে যদি এটাকে দমন করার চেষ্টা না করে, ক্লিন সেপারেট এবং সেটি এই সরকারের পক্ষেই সম্ভব ছিল, একটু অরাজনৈতিক সরকার সম্ভব ছিল। আগামী সরকার আসার পরে আমলাতন্ত্রের সাথে সরকারের কি রকম সম্পর্ক হবে সেটা দেখার অপেক্ষায় আমরা থাকি। ধন্যবাদ জনাব এম এস সিদ্দিকী। প্রিয় দর্শক, নিতে হচ্ছে আরেকটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরবো আবার আমাদের অতিথিদের সঙ্গে নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। মাহফুজ সিদ্দিকী শুরুতেই পাবো কেন? মাহফুজ কবির, হ্যাঁ আমি দিচ্ছি ফোন। বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আমরা কথা বলছিলাম মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী, বা আমরা যাকে এম এস সিদ্দিকী হিসেবে অধিক পরিচিত। জনাব এম এস সিদ্দিকী, আপনি বলছিলেন যে ব্যবসায়ীদের সমস্যাগুলো আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা দেখলাম ব্যবসায়ীদের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে কিছু ক্ষোভেরও সঞ্চার হতে দেখেছি। কারণটা কি? সেই ক্ষোভ কি প্রশমন হয়েছে, বা তারা যে সমস্যাগুলোর কথা বলছিলেন সেই সমস্যাগুলোর কোনো সমাধান কি এই সরকার দিতে পেরেছে কিনা? হ্যাঁ, ক্ষোভের কারণটা খুবই লজিক্যাল। সেটা হচ্ছে যে আশা বেশি ছিল কেয়ারটেকার সরকারের প্রতি, কিন্তু কেয়ারটেকার সরকার আসার পরে যেটা একটু আগে বলেছি যে ওনারা রাজনৈতিক ব্যাপারগুলো নিয়ে এত বেশি ইনভলভ হয়ে গেলেন, অর্থনীতি নিয়ে বা এটা ব্যবসায়ীদের সমস্যাগুলোর সমাধান নিয়ে অতটুকু প্রোগ্রেস করতে পারেন নাই। যেমন ধরেন ব্যবসায়ীদের কিছু প্রবলেম হচ্ছে, যেমন ইউটিলিটি প্রবলেম, গ্যাস বা বিদ্যুতের প্রবলেম, এইটা সমাধান হয়নি। এবং সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে যে এটা সমাধান করার আসলে বাস্তব সক্ষমতা এত অল্প সময় পাওয়া যায় না। যেমন ধরেন আমরা তো এলপিজি গ্যাস নির্ভর হয়ে গেছে, কিন্তু আমাদের পোর্ট, ল্যান্ডিং পোর্ট এবং গ্যাস থেকে লিকুইড থেকে গ্যাসে কনভার্ট করার যে মেশিন, সেই ক্যাপাসিটি ফুল ক্যাপাসিটিতে চলছে। আমরা এখানে যদি আরো কয়েকশো কোটি টাকা ইনভেস্ট করে আরো 4-5 বছর পরে ছাড়া আমরা আরো গ্যাস ইম্পোর্ট করতে পারবো না। আমাদের লোকাল যে গ্যাস আছে শেভরনের উপরে আমরা নির্ভরশীল একটি মাত্র কূপের। কোনো কারণে সেই কূপে যদি কোনো ক্ষতি হয় বা গ্যাস উত্তোলনের যে কোনো সমস্যা, তারা এখানে আমাদের গ্যাস দেয় 40%, আর 60% আমরা আমদানি করি। এই 40% যদি কোনো একটা ডিসরাপশন হয়, যেমন একটা আল্লাহ না করুক একটা ভূমিকম্প হয়ে গেল, এদের কোনো একটা দুর্ঘটনা যদি ঘটে, 40% গ্যাস যদি সাপ্লাই বন্ধ হয়ে যায়, দেশে একটা হাহাকার পড়ে যাবে। এখন তার মানে কি এটা সমাধান করার কোনো ইনস্ট্রুমেন্ট, ইমিডিয়েট কোনো ইনস্ট্রুমেন্ট এই সরকারের হাতে, সময় সাপেক্ষ ব্যাপার। আর আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা আমদানি করতে যে আবার স্পট বিজনেস সোর্স থেকে গ্যাস কেনার যে একটা অভ্যাস করে ফেলেছি আগের সরকারের আমল থেকে, সেটা আমাদেরকে বেশি দামে গ্যাস কিনতে হয়েছে। সেটাও কিন্তু আমরা এখনো ম্যানেজ করতে পারি না, আমরা এখনো বেশি দামেই কিনছি, মানে অর্থাৎ লং রান কন্ট্রাক্টে এই সরকার এখনো যেতে পারেন নাই। সুতরাং বেশি দামে কিনে আবার এখানটাতেও বেশি দামে দিতে হচ্ছে, বেশি দামে দিতে হচ্ছে, সাবসিডি দিতে হচ্ছে মূলত। এখন সাবসিডি দিলে এটা তো দেশের ন্যাশনাল লস, দিস ওয়ে অর দ্যাট ওয়ে, এটা আমাদের কোনো সমাধান হলো না। দুর্নীতির কথা বলেছি, চাঁদাবাজি বা ঘুষের কথা বলেছি, এটা ডবল হয়ে গেছে। তো আমরা কি করে, আমরা ব্যবসায়ীরা তাদের সন্তুষ্টি প্রকাশ করবে কি করে? আর তাছাড়া এই যে কিছু রিফর্মের কথা বলি, রিফর্মটা আসলে একটা চলমান প্রক্রিয়া। করব না বললেও সারা বছর কিছু রিফর্ম করতে হয়, কিন্তু সেটা তো আমরা দেখছি না। ওনারা এইসব ব্যাপারে কোনো মাথায় ঘামাচ্ছেন না। একটা বাজেট গেল, একটা বাজেটে আমরা অনেক রিফর্ম আশা করেছিলাম, কোনো ধরনের রিফর্ম আমরা দেখিনি। একটা কার্বন কপি আগের বছরের একটা বাজেটের মতো আর একটা, শুধু খাতগুলো বসিয়ে দিয়ে ফিগারগুলোকে এদিক ওদিক করে একটা বাজেট দিয়ে দিয়েছেন, কোনো চেঞ্জ নেই। আমাদের এলডিসি গ্রাজুয়েশন আগামী বছর নভেম্বরের 24 তারিখ। আমাদের মেসিভ রিফর্ম দরকার। সাবসিডি আছে, তারপরে কাস্টমস ডিউটি কমাতে হবে, নানা ধরনের ট্যারিফ আছে, ট্যাক্স আছে,
ট্যারিফ নন ট্যারিফ ব্যারিয়ার আছে, এগুলোকে বন্ধ করতে হবে, ট্যাক্সগুলোকে কমিয়ে দিতে হবে। আবার এক্সপোর্টারকে যে ক্যাশ সাবসিডি দেয় সেটা বন্ধ করে দিতে হবে। এক্সপোর্টের সাবসিডি বন্ধ করে দিবে, ইম্পোর্টের পরে ট্যাক্স কমিয়ে আনতে হবে। এখন এই যে এক জায়গায় সমন্বয় করতে লাগে, হ্যাঁ এক্সাক্ট, এই জায়গায় ইম্পোর্টের এখান থেকে আমদানি আয় কমে যাবে, সাবসিডি দেওয়াটা ব্যয় কমে যায়, এটাকে সমন্বয় করতে হবে, তাহলে আমরা একটা জায়গায় থাকবো। আর এটা যদি না করতে পারে তাহলে আমাদের তো এক্সপোর্ট কমে যাবে। আমাদের এক্সপোর্ট মূলত গার্মেন্টস, এই গার্মেন্টসই বলা হচ্ছে যে এলডিসি গ্রেশনের পরে আমাদের আউটরাইট $9 বিলিয়ন এক্সপোর্ট কমে যাবে। শুধু তাই না, অন্যান্যগুলো এফেক্টেড হবে। তো এখন এর ভিতরে আমরা ইউক্রেন ওয়ার নিয়ে, তারপরে আমেরিকার স্যাংশন নিয়ে, এমনিতে আমরা একটা ভোলাটাইল সিচুয়েশনে আছি, আমাদের এক্সপোর্টের নিয়ে ঝামেলায় আছে। না, শুল্ক স্ট্রাকচার নতুন করে যেটি আরোপ করেছে সেখানটাতেও তো আমাদের একটি কনসার্ন ছিল, যদিও এখনো পর্যন্ত সেটি একটি উইন উইন সিচুয়েশনে মনে হয় আমরা আছি। উইন উইন সিচুয়েশন এটা খুবই টেম্পোরারি। আপনি ভারতের ব্যাপারটা দেখেছেন, এক কথায় 50% দিয়ে দিল, আরেকটা কথা বললো 100% ট্যাক্স বসিয়ে দিল। তা আমাদের উপরে যে বসানো হবে না ট্যাক্স, কারণ ট্রাম্পের পলিসি তো আনপ্রেডিক্টেবল। তো এখন আনপ্রেডিক্টেবল একটা কোনো স্থায়ী সমাধান বা কোনো সন্তুষ্টি নাই, বা আমরা নির্ভর করতে পারি না এই ধরনের একটা টেম্পোরারি ইন্টারিম একটা ব্যবস্থার উপরে। আমাদের উচিত হচ্ছে, যেমন এটা সমাধান ভিয়েতনামকে বের করেছে। ভিয়েতনাম বলল যে আমেরিকা যদি আমাদের প্রোডাক্টের উপর ডিউটি না কমায় আমরা চিন্তা করবো না, আমরা ডাইভার্সিফাইড মার্কেটে চলে যাব। সে ডাইভার্সিফাইড মার্কেটে যাওয়া মানে ওরা যে আমাদের সাথে আবার ইউরোপে কম্পিটিশন করছে, আমাদের ইউরোপের মার্কেটে কিন্তু আমাদের এক্সপোর্টের প্রোডাক্টের দাম কমিয়ে দিতে হয়েছে ওদের কম্পিটিশনের কারণে। আরেকটা জায়গায় ওরা চলে যাচ্ছে, সেটা হচ্ছে যে ওরা অনেকগুলো দেশের সাথে, প্রায় 30টা দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে। ওরা ওইখানে ডিউটি ফ্রি অ্যাক্সেস এক্সপোর্ট করতে পারছে। আমেরিকার এক্সপোর্টটাকে ওরা অন্য দেশগুলোতে নিয়ে, যেটা আমাদের নাই। আমরা আজ পর্যন্ত ফ্রি ট্রেড এগ্রিমেন্ট একটাও করিনি। ভুটানের সাথে নামকাও আসতে একটা ছোট্ট একটা ইকোনমির সাথে আমরা করেছি, সেটা তেমন কোনো বেনিফিট আমরা পাচ্ছি না। আমাদের অনেকগুলো দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করবার আলাপ আলোচনা আমরা কিন্তু রাজনৈতিক সরকারের সময় এবং বর্তমান সরকারের সময় শুনেছিলাম, সেটা কতদূর ইফেক্টিভ তো কোনো চুক্তি হয়নি। শুধুমাত্র জাপানের সাথে ইকোনমিক একটা কোঅপারেশন চুক্তি হয়েছে, এটা কিন্তু পুরোপুরি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নয়। আচ্ছা, ওইটা নীতিগতভাবে দুই সরকার রাজি হয়েছে। এখন পার্লামেন্টে, জাপানি পার্লামেন্ট এটা অনুমোদন করলে জানুয়ারির প্রথম সপ্তাহে এটা অপারেশনাল হবে, চুক্তিটা কার্যকর হবে, এরপরে অপারেশনালের ব্যাপার। এটা কিন্তু আবার পিওর ফ্রি ট্রেড এগ্রিমেন্ট না, যদিও গার্মেন্টসটা ওরা আমাদেরকে ডিউটি ফ্রি দিবে বলে একটা রাজি হয়েছে চুক্তিতে, এমওইউ হয়েছে। এখন অন্য যে ল্যাটিন আমেরিকার দেশগুলো আছে, তারপরে মিডল ইস্টের মতো একটা দেশ, আমরা আসিয়ান মার্কেটে ঢুকতে চাই, আসিয়ানদের সাথে আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নাই, অথবা ওদের আসিয়ানের মেম্বারশিপ হওয়ার জন্য একটা অ্যাপ্লিকেশন করা হয়েছে। ওরা আমাদেরকে বলেছে ওরা একটা ডায়ালগ পার্টনার আমাদেরকে করবে। মেম্বারশিপের আগে একটা কতগুলি পর্যায়ে যেতে আছে, আমরা এখনো ডায়ালগ পার্টনার হতে পারিনি, অর্থাৎ আমাদের কূটনৈতিক বা আমাদের যে এফোর্টটা দেওয়া দরকার সেটা হয়তো আমরা সাফিসিয়েন্টলি দিতে পারিনি। আমরা আরসেপে প্রথম যখন আমাদেরকে বলেছে, আমরা বলছি আমরা আরসেপে যাব না, আমরা ভয় পেয়েছি। কেন ভয় পেয়েছি? কোনো যুক্তি নেই। এখন আমরা এই সরকার অ্যাপ্লিকেশন করেছে আমরা আরসেপে জয়েন করব। এখন অলরেডি একটা চুক্তি হয়ে যখন ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা অপারেশনাল হয়ে যায়, তখন অনেকগুলো ছাড় দিয়ে আমাদেরকে সেখানে মেম্বার হতে হবে। প্রথমত সবগুলো দেশ আমাদেরকে নিতে রাজি হতে হবে। রাজি হওয়ার পরে আমরা আনকন্ডিশনাল একটা বন্ড আন্ডারটেকিং দিতে হবে। যেই পরিমাণ আলোচনা হয়েছে সেটাকে আমরা আনকন্ডিশনালি গ্রহণ করলাম। এখন আমরা যদি প্রথমবার শুরুতেই যদি আমরা সেখানে মেম্বার হতাম, নেগোসিয়েশনে আমরা নিজেদের বক্তব্যটা রাখতে পারতাম। এখন আমাদের সেই সুযোগ নেই, তারপরেও আমাদেরকে সেখানে জয়েন করতে হবে। এইরকম একটা মেসাকার অবস্থার ভিতরে আমরা কিন্তু আছি। বিজনেসম্যানরা যেমন ধরেন একটা কথা বলি, সেটা হচ্ছে যে পোর্ট যে ইনভেস্টমেন্টের জন্য দেয়া, যেটাকে আমরা পপুলার ভাষায় বলি আমাদের পোর্ট ওদের হাতে তুলে দিয়েছে, সেই তুলে দেওয়ার গল্পটা ব্যবসায়ীরা কিন্তু বিরোধিতা করেছে। কেন করেছে? ওরা দেখছে যে আমরা একটা স্বাভাবিক অবস্থার ভিতরে আছি, চেঞ্জ হলে না জানি কি হয়, একটি আতঙ্ক কাজ করছে ব্যবসায়ীদের মধ্যে। তো সুতরাং এইটাকে যদি সরকার প্রপারলি প্রেজেন্ট করতে পারতো, কারণ এখানে আবার সিভিল সোসাইটি বা রাজনৈতিক দলগুলো এরা কিন্তু এটার পক্ষে না। যারা ক্ষমতা যাবে করছে বা তারা চাইছে যে তারা গিয়ে করবে না, তারা কিন্তু স্পষ্ট করে বলে না। প্রত্যেকটা স্টেটমেন্ট আমি মনোযোগ দিয়ে পড়েছি, তারা কিন্তু স্পষ্ট করে বলে না যে এই সরকারের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা বলে আমরা সিদ্ধান্ত নেব।
পক্ষে নিব কি বিপক্ষে নিব সেটা কিন্তু স্পষ্ট আবার হলো না। বলেছে এই সরকারের ক্ষমতাও নাই, অধিকারও নাই। আমি শেষ করব, তার আগে ছোট্ট করে যদি আপনি একটু বলেন, আপনি একটি জায়গায় বলেছেন যে আমরা আমাদের যে মুদ্রানীতি, সেই মুদ্রানীতির মধ্য দিয়ে মানি সার্কুলেশনটাকে কমিয়ে দিয়েছে, এটি একটি বড় এফেক্টের কথা বলেছেন। আবার আপনি মূল্যস্ফীতি বাড়ছে বলে সে কথাটাও বলেছেন যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে পারেনি। এটি পরস্পর বিরোধী হয়ে গেল কি? না, পরস্পর বিরোধী হয় নাই। মনিটারি পলিসি বাংলাদেশ ব্যাংকের হাতে, আর ফিসক্যাল পলিসিটা বাংলাদেশ সরকারের হাতে। বাংলাদেশ ব্যাংক মনিটারি পলিসি দিয়ে বাজারে টাকা আসা ব্লক করে দিতে পারে, কিন্তু সরকার যে লোন নিচ্ছে, সরকার যে টাকাটা নিচ্ছে, সরকার যে রেভিনিউ পাচ্ছে, সেটা তো সে নিজের ইচ্ছা মতো খরচ করছে। সেখানে তো মানি মার্কেটে টাকা আসে। ইনফ্লেশন কিন্তু দুইটার সমন্বয় করে যদি কাজ করা যায়, তাহলে ইনফ্লেশনটা সঠিকভাবে দমন করা যায়। ধন্যবাদ জনাব শাহজাহান সিদ্দিকী, আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আলোচনা শেষ করতে হচ্ছে এখানটাতেই। আমাদের সঙ্গে ছিলেন জনাব শাহজাহান সিদ্দিকী এবং অর্থনীতি বিশ্লেষক মাহফুজ কবির, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আলোচনা শেষ করব, তার আগে জানিয়ে রাখছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক এই আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহের শনি থেকে বৃহস্পতি একই সময় সরাসরি সম্প্রচার হয়ে থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফেজ।